এদিকে হাইকোর্ট থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন ডক্টর ইউনূস। বাতিল হচ্ছে ইউনূসের এসএসএফ নিরাপত্তা। কপাল খুলে গেল আওয়ামী লীগের। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রশাসন। প্রকৃতির বিচার হয়তো শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূসের গুটিয়ে আসছে সবকিছু। ডক্টর ইউনূস বিচারের আওতায় আসবেন। আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা? সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? হাইকোর্ট তাদের ঐতিহাসিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন। বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। আদালত কিন্তু সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন কেন এই বারবার শুন অ্যারেস্ট দেখানোকে অবৈধ ঘোষণা করা হবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ইতিমধ্যেই কিন্তু তার যে এসএসএফ নিরাপত্তা ছিল সেটি কিন্তু বাতিল হতে চলেছে। দর্শক, বিভিন্ন বিশ্লেষকগণ বলছেন যে এবার কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। দর্শক, কি হতে চলেছে সে বিষয়টি সম্পর্কে আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, এবার হাইকোর্টের নির্দেশেই শেখ হাসিনার সকল মামলা বাতিল হতে চলেছে এমনটাই দাবি করছেন একজন বিশ্লেষক। দর্শক, কিভাবে বাতিল হতে পারে সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূসের কথা বলছি। ভয়াবহ রকমের চপরাঘাত আজকে সরকার তাকে দিয়েছে, কিংবা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একটা বড় চপরাঘাত। প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেই নিজেকে ভিআইপি ঘোষণা করেছিলেন এবং 1 বছরের জন্য ভিআইপি না ভিভিআইপি 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা, যে নিরাপত্তা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একমাত্র পেয়ে থাকেন, সেই নিরাপত্তা নিজের জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। এবার সরকার তার সেই নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণার মেয়াদ কমিয়ে দিল, কমিয়ে অর্ধেক করে দিল। অর্থাৎ তার মানে ক্ষমতায় থাকাকালীন নিজের করে নেওয়া সম্পদ সরকার এবার কেড়ে নিল। এই যে কেড়ে নেওয়া, এই কেড়ে নেওয়া এর চাইতে যদি মানে মানে অনেকে বলছেন যে এর চাইতে বোধহয় জুতার বাড়িও অনেক বেশি সম্মানজনক। কি হলো? সরকার কেন কেড়ে নিল? কি সিদ্ধান্ত হলো? এরপরে কি হবে? প্রফেসর ইউনূস কি এই মুহূর্তে দেশে আছেন নাকি দেশের বাইরে? তিনি খুব দ্রুতই কি তাহলে দেশ ত্যাগ করছেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো খেলা চলছে? গতকালকে পর্যন্ত আলোচনা ছিল যে প্রফেসর ইউনূসকে বিএনপি সরকার রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছে, এরকম আয়োজন চলছে এবং সেটা আন্তর্জাতিক চাপে বিএনপি সরকার বাধ্য হচ্ছে। কিন্তু আজকেই পরিস্থিতি গেল একেবারে 360 ডিগ্রি উল্টে। চলুন আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি প্রফেসর ইউনূস এর চাইতে বেশি অপমানিত হয়েছেন কিনা তার জীবদ্দশায়। কি সিদ্ধান্ত হলো এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা 6 মাস কমল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে গত 10 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ডক্টর ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। নির্বাচিত সরকার গঠনের 2.5 মাসের মাথায় তা কমিয়ে 6 মাস করা হলো। ফলে তার জন্য 1 বছরের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ নিরাপত্তা সুবিধা 6 মাস হারালো। অর্থাৎ 2.5 মাস পার হয়ে গেছে, আর 4.5 মাস তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন। এর আগে বিভিন্ন সরকার প্রধানের মানে কিংবা রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখেছি, কিংবা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের ক্ষেত্রে দেখেছি যে 3 মাস রাষ্ট্র তাকে মানে বিশেষ নিরাপত্তা দিয়েছে, ক্ষমতা ছাড়া 3 মাস দিয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস নির্লজ্জভাবে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন, যেটা পৃথিবীতে বিরল, এবং 1 বছরের জন্য তিনি এসএসএফ নিরাপত্তার বন্দোবস্ত করেছেন। অথচ মুখে তিনি ন্যায়ের কথা, সংস্কারের কথা প্রতিনিয়ত বলেছেন। আরেকটা ফটোকার্ড দেখুন। প্রফেসর ইউনূসের কার্টুন দিয়ে তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছরের জায়গায় 6 মাস করেছে সরকার। 10 আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না, ফলে সাধারণ নাগরিকের মতোই চলতে হবে তাকে। যখন সাধারণ নাগরিকের মতোই তাকে এদেশে চলতে হবে, তখন কি তিনি দেশে থাকবেন? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। তিনি কি দেশে থাকার মতো সাহস করবেন? গতকালকেই বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না তিনি বলেছেন যে মব যদি হয় তাহলে প্রফেসর ইউনূসের উপরে হবে, যদিও তিনি বলেছেন যে আমি এটাকে সমর্থন করি না। যে মবের রাজত্ব প্রফেসর ইউনূস মানে গড়ে গিয়েছেন, যে মবের সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, সেই মবের সাম্রাজ্যের মধ্যে তাকেও বাস করতে হবে, কারণ মব তো এখনো থামেনি। মানে ভিন্ন মাত্রায় মব হচ্ছে। এতদিন
এতদিন যারা মব করেছে তাদের উপরে এখন মব হচ্ছে, মব ধেয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূসের দিকেও ধেয়ে যেতে পারে এরকম আলোচনা কিন্তু অনেকেই করেছেন। জেরাই খান পান্না বললেন, এর আগে আনিস আলমগীর বলেছেন, অনেকেই বলেছেন, অনেকেই যে বলেছেন, এবং অনেকের এই বলাগুলো যদি সত্যে পরিণত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাও একটা মানে বড় ব্যাপার। কিন্তু এই বড় ব্যাপারের চিন্তা যখন আপনি করবেন তখন অনেক কথাই, অনেকের অনেক মন্তব্য, পূর্বে করা মন্তব্য, এখন করা মন্তব্য, অনেক কিছুই গুরুত্ব দিতে হবে। যেমন যাকে প্রফেসর ইউনূস শুধুমাত্র তার সমালোচনা করার জন্য মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছিলেন এবং 3 মাসের বেশি সময় তাকে কারাগারে থাকতে বাধ্য করেছিলেন, সেই সাংবাদিক আনিস আলমগীর কালের কণ্ঠের ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, তার পোস্টটা দেখে নিন, তিনি লিখেছেন, ক্ষমতা ছাড়ার কদিন আগে গোপনে নিজেই ভিভিআইপি ঘোষণা করে 1 বছরের জন্য এসএসএফ সুবিধা নিয়েছিল বেহায়াটা। এখন সেটি 6 মাসে নেমে এলো। ভিভিআইপি মর্যাদা আর এসএসএফ সুবিধা যেন ট্রায়াল ভার্সন, আগে ফুল প্যাকেজ, এখন হাফ সাবস্ক্রিপশন। মনে হচ্ছে বাস্তবতা একটু আপডেট দিয়েছে, ক্ষমতা কমলে প্রোটোকলও স্লিম হয়ে যায়। आप तेरा क्या होगा कालिया ব্র্যাকেটে বিশ্ব বাটপার কে আপ সড়ক পার এক अकेले চল सकते हैं অর্থাৎ তিনি হিন্দিতে বলেছেন যে এখন কি আপনি রাস্তায় একলা একলা হাঁটতে পারবেন, একলা একলা চলতে পারবেন। মানে এই যে হাস্যরস, এই যে কৌতুক, এই যে ট্রল, এই ট্রল কিন্তু তার প্রচণ্ড সম্মানহানি করছে। এই সম্মানহানি তিনি নিজে অর্জন করেছেন, নিজেই নিজেরটা তৈরি করেছেন। গণমাধ্যম কি বলছে যে এরপর থেকে মানে 10 আগস্টের পর থেকে তাকে সাধারণ মানে নাগরিকের মতো চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছরের জায়গায় 6 মাস করা হয়েছে, ফলে তিনি 10 আগস্টের পর আর ভিভিআইপি নিরাপত্তা পাবেন না। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এই যে ক্যারিশমা দেখিয়ে গিয়েছিলেন, এই ক্যারিশমা যে আর টিকলো না, এই না টেকার ফলে যদি মানে ভুলবশত মব তার দিকে ধেয়ে যায়, যেটা গতকালকেই জেরাই খান পান্না বলেছেন, তাহলে কি হবে? কোটি টাকার প্রশ্ন। এই আওয়ামী লীগকে আর থামানো যাবে না যে পর্যন্ত তারা তাদের ঘরে না ফিরতে পারবে। ঘরে ফেরার কথাটা আমি এই জন্যই বলতেছি, দেখেন বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটা একেবারে শীর্ষস্থানে থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতা কর্মী, এমনকি অনেকাংশে সমর্থকরাও কিছু কিছু জায়গায় তারা নিজেরা ঘর হারা, নিজের বাবা বাড়ি ভিটে হারা, ব্যবসা বাণিজ্য হারা। কেউ দেশের মধ্যে অন্য কোনো জেলায় অন্য কোনো বিভাগে আত্মগোপনে আছেন, নয়তোবা কেউ দেশের বাইরে গেছেন নিজের জীবন রক্ষার্থে। ডক্টর ইউনূসের যে শাসনামলটা, সেই শাসনামলের এখনও পুনরাবৃত্তি চলতেছে, এখনও ধারাবাহিকতা আছে, এইটার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনটা যদি আমরা দেখতে পেতাম আদালত পাড়ায়, যে মহামান্য আদালত যাদেরকে জামিন দিচ্ছেন তারা বের হতে পারতেছেন জামিনে, তাহলে আমরা বলতাম বা আমরা এটা বলতে পারতাম যে হ্যাঁ, পরিবর্তন কিছুটা হয়েছে। কিন্তু মুখে মুখে বলার, কাজে কর্মে অন্য কিছু করা, সেটা পরিপূর্ণ ভিন্ন একটা বিষয়। দেখেন আজকের এই আলোচনাতে মূলত আপনাদেরকে আমি 2টা ভিডিও ফুটেজ দেখাবো যা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে। 2টা ভিডিওই মাইক ব্যবহার করা হয়েছে। একটা সরাসরি আওয়ামী লীগের স্লোগান, শেখ হাসিনার স্লোগান দেওয়া হয়েছে, আর একটা এত সুন্দরভাবে মানে খুবই গুরুগম্ভীরভাবে যে কথাগুলো বলা হয়েছে বর্তমান সংসদ সম্পর্কে। তাও আবার এমন তো নয় যে একটা অটো ভাড়া করা হলো বা একটা সিএনজি ভাড়া করা হলো, সেই সিএনজির ছাদের উপর মাইক লাগিয়ে নিরিবিলি কোনো ফাঁকা রাস্তায় নিজের ইচ্ছামতো স্লোগান বা কিছু কথা বলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, সেরকম না। একেবারে বাজারের মধ্যে, শহরের মধ্যে তারা মাইকিং করতেছে এবং যে কথাগুলো বলতেছে, সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আমি সেই গঠনমূলক কথার যে ভিডিওটা সেটা পরে দেখি, তার আগে স্লোগানের যে ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমরা দেখব, সেই ভিডিওটা পর্যালোচনা করার চেষ্টা করব এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে আমরা আলোচনা এবং আমরা আমাদের ধারণা করতে আমরা চেষ্টা করব যে এই আওয়ামী লীগকে কোনোভাবেই থামিয়ে রাখা সম্ভব হবে কিনা তাদের ঘরে ফেরা পর্যন্ত। কারণ তারা এখন ঘরে ফিরতে মরিয়া হয়ে উঠছে। তারাও তো মানুষ। যখন একজন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন একজন মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমার যা হয় হবে, আমি এই কাজটা করব, আমাকে করতেই হবে, এবং সেই মাফিক তার প্রতিজ্ঞা অনুযায়ী, তার দৃঢ়তার অনুযায়ী, মানে তার যে সিদ্ধান্ত নিয়ে ফেলে একজন মানুষ, সেই সিদ্ধান্ত অনুযায়ী, সিদ্ধান্তের দৃঢ় থেকে তিনি যখন রাজপথে কাজ করা শুরু করেন, তখন যত বড় বাধাই আসুক, সেই বাধা ছোট হয়ে যায়। আমরা প্রথম ভিডিওটি দেখি। আসবে বাংলাদেশ, আসবে প্রকাশনার আগে মানুষের উচ্চার সনাতন, জয় বাংলা আসবে, প্রধানমন্ত্রী আসবে, জয় বাংলা থাকবে, আজীবন থাকবে। প্রধানমন্ত্রীর আগে মানুষের উচ্চার সনাতন, সেনাবাহিনী নির্যাতন চলবে না, চলবে না। অচারক জমাতে সেনাবাহিনী নির্যাতন চলবে না, চলবে না। জয় বাংলা বন্ধু, জয় বাংলা বন্ধু, জয় বাংলা। এই যে ভিডিওটি আমরা দেখলাম, এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে মনে হতে পারে, মানে আমার কাছে মনে হয়েছে এটা কয়েকটা দিকে মানুষ ভাবতে পারে। যেমন ধরেন এটা তো সত্য কথা, 2টা মাইক ভাড়া করা হয়েছে, একটা কি মাইকের সেট ভাড়া করা হয়েছে, একটা সিএনজি গাড়ি ভাড়া করা হয়েছে।
এই যে অর্থগুলো, এই অর্থগুলো হয়তো বা কেউ তাকে দিয়েছেন বা নিজেই নিজে অর্থায়ন করছেন, এটা এরকম ২ টা দিক হতে পারে। আরেকটা দিক হলো যে, ওই যে আমি তো ১ম এই বললাম যে জায়গাটা দেখেন, একেবারে শহরের প্রাণকেন্দ্রে। শুধু হঠাৎ করে সেখানে আসলেন, এসে থামিয়ে ২-১ টা স্লোগান দিয়ে চলে গেলেন সেরকম না। তিনি স্লোগান দিতে আসছেন এবং সেখানে গাড়িটা থামিয়ে সেখানেও স্লোগান দিয়েছেন এবং স্লোগানের শব্দগুলো আপনারা শুনতে পেয়েছেন। ফাঁকে থেকে ভিডিও ধারণ করছে কে বা কারা সেটা বলতে পারি না। এই যে ভিডিও ফুটেজটি, এটা যিনি স্লোগান দিলেন, সেই স্লোগান দেওয়ার ধরন দেখে আপনি বলতে পারেন মানসিকভাবে অসুস্থ হতে পারে। কারণ হচ্ছে যে স্লোগানের মধ্যে কোনো গোছালো নাই, কোনো একেবারে সৌন্দর্য নাই। এলোমেলো একটা ভাব আছে। যেটাই ধরুন না কেন, একজন ব্যক্তি যদি সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্রলম্বিত না হয়ে তিনি যদি এই কাজটা করে থাকেন, তাহলে সেটা তিনি করছেন দলকে ভালোবেসে। আর যদি তিনি কারো দ্বারা প্রলম্বিত হয়ে এবং তিনি যদি আদৌ একদম সুস্থ না হন, তারপরে একটা জিনিস ভাবুন যে মানুষ এই কথাগুলো বললে, যে এই যে শব্দগুলো, এই শব্দগুলো বললে, স্লোগানগুলো বললে যে একটা বিপর্যয় নিজের উপর নেমে আসতে পারে, একটা হেনস্থা এবং শারীরিক অত্যাচারের শিকার হওয়া লাগতে পারে, কারাবন্দী হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো জানার পরেও মানুষ এই যে রিস্কগুলো নিতেছে, এটা আপনি নিতান্তই কোনো শুধুমাত্র রাজনৈতিক সুবিধা হাসিলের বিষয় দেখলে হবে না। এটা প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনার ছোট বহিঃপ্রকাশ। এটা আপনাকে মানতে হবে। এখন আমি আপনাদেরকে যে ভিডিও ক্লিপটি দেখাবো, সেই ভিডিও ক্লিপটি মূলত একজন কিশোরের, তাকে যুবক বলা যাবে না, একজন কিশোর, একজন শিক্ষার্থী। তিনি যে এত সুন্দরভাবে যৌক্তিকতার সাথে যে কথাগুলো তুলে ধরছেন, বর্তমান শুধু সরকার দল নয়, শুধু বিরোধী দল নয়, পুরো সংসদটাকে নিয়ে তিনি যে যুক্তিটা উপস্থাপন করছেন মাইক ব্যবহার করে, এইটা যারা ওইখানে উপস্থিত ছিলেন ওই বাজারে, তাদের কানে সেই মাইকের আওয়াজগুলো গিয়ে মানে বেজে উঠেছে। তারা হাঁ করে শোনা ব্যতীত কোনো কাজই ছিল না তাদের। ওখানে প্রতিবাদ, ছেলেটাকে থামিয়ে দেওয়া, তুমি কেন এই ধরনের কথা বলতেছো? কোনো কিচ্ছু না। তুমি ভুল বলতেছো। এগুলা বলার কোনোই রাস্তা নাই। এত যৌক্তিকতার সাথে ছেলেটি কথাগুলো বলেছে। আমরা ছেলেটির কথাটি শুনি। প্রিয় বন্ধুরা, যারা আমাদের কথা শুনছেন, আজকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, আমাদের সংসদ অধিবেশন চলছে এবং সেই সংসদ অধিবেশনে দাঁড়িয়ে থেকে এই দেশের কিছু ভুয়া বিপ্লবী যারা কথায় কথায় স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা উপজেলা শহরগুলোতে, তাদের সংসদীয় আসনগুলোতে তাদের বসার জায়গার জন্য তদবির করে। পার্লামেন্টে বানিয়ে ফেলেছে একটি বিনোদন কারখানা, সেই পার্লামেন্টে বসে তারা গাড়ি রাস্তার করে এবং সরকারি দল এবং বিরোধী দল উভয়ে টেবিল চাপড়ে তার সমর্থন করে। ওই পার্লামেন্টে বসে তারা বিগত ৫৫টি বছরের ন্যায় এবারও আইন বানায় কিভাবে এই দেশের শ্রমিক, এই দেশের কৃষক, এই দেশের মেহনতি মানুষগুলোকে লুণ্ঠন করা যায়। তারা পার্লামেন্টকে একটি সমঝোতার কারখানা বানিয়ে ফেলেছে। প্রিয় বন্ধুরা, যারা আমাদের কথা শুনছেন তাদের এই যে একজন কিশোর, একজন শিক্ষার্থী যে কথাগুলো বললেন, মাইক ভাড়া করে মাইকে করে বলতেছেন, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখে মনে হইতেছে হয়তোবা তিনি মাইক ভাড়া নাও করে থাকতে পারেন। হয়তোবা কোনো একটা প্রচার কেউ করতেছেন, কোনো একটা বিজ্ঞপ্তির বা এরকম হতে পারে, তিনি আসলেন, সেখান থেকে মাউথপিসটা নিলেন যে আমি কিছু কথা বলতে চাই মাইকে, এরকম হয়। যেমন ধরেন একজন একটু অনেক সময় আমরা দেখি আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতে এসেছে, একজন গিয়ে বলতেছে ভাই মাউথপিসটা দেন, আমি একটা গান বলবো, দিয়ে দেন। এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাঙালিদের মধ্যে আছে, সেটাও হতে পারে। আবার এটা অন্যদিকেও হতে পারে যে মাইকটা ভাড়া করা হয়েছে, অটোটা ভাড়া করা হয়েছে, যে আমার এত সময় লাগবে, আমি এত টাকা দেব, এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, অটোটা যাচ্ছে, অটোর ভিতর থেকে একজন ভিডিও করতেছে, সেই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ওখানে যে কথাগুলো বললেন, আপনি ভাবুন তো ওই কথাগুলো যে আপনি শুনলেন, আপনি হয়তোবা মিডিয়ার মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে শোনালাম, আপনিও আপনার নিজেকে দিয়ে একটু ভাবুন যে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কোনো যুক্তি ওখানে উপস্থাপন করতে পারেন? না, তিনি একদম সত্য কথাগুলো বলেছেন ওই ছেলেটি, এবং এটা শুধু শোনা ছাড়া এবং ওই ছেলেটির প্রশংসা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হয়তোবা তিনি ছাত্রলীগের কোনো লোক বা আওয়ামী লীগ ছাত্রলীগকে ভালোবাসেন, সেই থেকে মানে এই কথাগুলো বলছেন বা বলতেছেন। অথবা আপনি বলতে পারেন যে তিনি দেশের জন্য কথাগুলো বলতেছেন, যে একটা ইনক্লুসিভ সোসাইটি দরকার। একজন সাধারণ, যেটাই বলেন না কেন, হোক তিনি একজন সাধারণ শিক্ষার্থী, হন তিনি একজন কি বলে সাধারণ কিশোর, হন তিনি একটা রাজনৈতিক দলের সমর্থক। কিন্তু তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি কি বলেন? প্রকৃতিতে যদি ঘটে না যায় কোনো ঘটনা, সেটার বহিঃপ্রকাশ এটা। তাছাড়া একজন ব্যক্তির কিসের ঠেকা পড়ছে এই ধরনের কথা বলবে? কোনো প্রয়োজনই নাই, বলবেই না। এটাই বাস্তবতা। এই যে আমি ২ টা ভিডিও ফুটেজ দেখালাম, এবং আওয়ামী লীগের ব্যানারে যুবলীগ, ছাত্রলীগ যে কাজটা করছে, ঢাকা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, ঈশ্বরদী, তারা যে সমস্ত মিছিল করেছে, যত বড় অনেক সংখ্যার লোক নিয়ে মিছিল করেছেন। এই যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, সরকার দলের মধ্যে বিরোধী দলের একটা টানাপোড়েন চলতেছে। এই টানাপোড়েনটা আদৌ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আওয়ামী লীগের সকল কিছু আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে এই যাই হোক না কেন রাজনৈতিক অঙ্গনে এই দলটার প্রতি নিষেধাজ্ঞা আছে। এই দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের উপর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তারপরে তারা যে দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা যে রাজপথে যে কাজগুলো করা শুরু করছে বেশ কয়েকদিন অবসর পরে, কারণ আমরা আওয়ামী সভানেত্রীর মুখে শুনছিলাম তিনি বলছিলেন যে অপেক্ষা করতে হবে, তাদের বোধহয় অপেক্ষার দিনটা ঘনিয়ে আসতেছে। এখন তারা যে তাদের কাজের কর্মের প্রতিফলন ঘটাইতেছে রাজপথে, এইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা নিজের বাড়িতে না ফেরা পর্যন্ত, ওই যে ঢাকাতে যে সমস্ত মানুষ মিছিল করেছেন, ঈশ্বরদীতে যে সমস্ত মানুষ মিছিল করেছেন, চট্টগ্রামে একই দিনে ৩ বার যে সমস্ত মানুষ মিছিল করেছেন, তারা প্রতিটা মানুষ খোঁজ নিয়ে দেখেন যে তারা হয়তো অনেক মামলার আসামি, নয়তোবা তারা অনেক মামলার আসামি হয়ে কারাগারে গিয়ে জামিনে মুক্ত হয়ে তারা এই সমস্ত মিছিল করতেছেন। তার মানে কি তারা এখনো নিরাপদ না, এখনো দেশের তাদের নিজের বাড়িতে এসে নিজের বিছানায় ঘুমাতে পারতেছে না। নিজের বাড়িতে এসে নিজের বিছানায় নিজের পিঠটা লাগানোর আগ পর্যন্ত তারা বোধহয় পিছপা হবেন বলে আমার কাছে মনে হয় না। আর এমনিতেই নানা সংকটে জর্জরিত একটি সরকারের পক্ষে এই আন্তর্জাতিক প্রেসারের সামনে দাঁড়ানো বা সেটি সামলানো আমি মনে করি বড্ড কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে। এর একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা সম্প্রতি দেখেছি নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে। আপনারা যারা রাজনৈতিক খবরাখবর রাখেন তারা জানেন যে আইভী কিন্তু আওয়ামী লীগের সেই মুষ্টি মেয়র কয়েকজন নেতার মধ্যে একজন, যার একটি পরিচ্ছন্ন বা ক্লিন ইমেজ রয়েছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তার প্রমাণ কিন্তু আমরা 5ই আগস্টের পট পরিবর্তনের পরবর্তীতেই দেখেছি। সে সময় যখন সারা দেশে অনেক নেতার বাড়িতে হামলা হচ্ছিল, আইভী কিন্তু তার নিজের বাসাতেই সে সময় অবস্থান করছিলেন। এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষ যারা হয়তো আওয়ামী লীগের রাজনীতির চরম বিরোধী, তারাও কিন্তু আইভীকে একটি ফুলের টুকা পর্যন্ত দেয়নি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো জনগণ তার কাজের মূল্যায়ন করেছে, অথচ এই মানুষটিকে নিয়ে প্রশাসন বা পুলিশের অতি উৎসাহী একটি অংশ যে ধরনের খেলা খেললো তা আমি মনে করি সত্যি কিন্তু বেশ দুর্ভাগ্যজনক। অবশ্য সেই সময়কার প্রেক্ষাপটটাই ছিল এরকম। দেখুন, আদালতের নথিপত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে আমরা কিন্তু দেখতে পাই 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদমজিতে মিনারুল ইসলাম নামের এক নিরীহ পোশাক শ্রমিক নিহতের ঘটনার দায়ের করা একটি মামলায় আইভীকে 12 নম্বর আসামি করা হয়। তিনি যখন এই মামলাসহ প্রায় 10টি মামলায় হাইকোর্ট থেকে আইনি লড়াই করে জামিন পেলেন, ঠিক তখনই কিন্তু তাকে সম্পূর্ণ নতুন আরও 2টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হলো। এই যে একজন নাগরিকের আইনি অধিকারকে পাশ কাটিয়ে তাকে দিনের পর দিন আটকে রাখার অপচেষ্টা, এটি কিন্তু একটি স্বাধীন দেশের যে সুস্থ রাজনীতি রয়েছে সেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক কোনোভাবেই হতে পারে না। ঠিক এই জায়গাতেই আমাদের দেশের উচ্চ আদালত, বিশেষ করে হাইকোর্ট, তাদের ঐতিহাসিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন। বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। আদালত কিন্তু সরাসরি সরকারের কাছে জানতে চেয়েছেন কেন এই বারবার শুন অ্যারেস্ট দেখানোকে অবৈধ ঘোষণা করা হবে না। একই সাথে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেফতার না করার যে কঠোর নির্দেশ হাইকোর্ট দিয়েছেন তা কিন্তু শুধু আইভীর জন্য একটি রায় নয়, এটি মূলত পুরো বিচার ব্যবস্থার ঘুরে দাঁড়ানোর একটি ইঙ্গিত। হাইকোর্ট জন্য সরকারকে এক প্রকার সতর্ক করে দিলেন যে আইনের অপপ্রয়োগ বর্তমান সময়ে আর চলতে দেওয়া যায় না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।